ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান, আর এজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় বাজেট 2025-26 সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হবে। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত। আজকের বিষয় বাজেট 2025-26 সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হবে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। প্রথমে আপনার কাছেই জানতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের যে সংস্কার প্রক্রিয়াটি শুরু হয়েছে, সামগ্রিকভাবে আসলে অর্থনীতিতেই আমরা একটি সংস্কার প্রত্যাশা করি 5ই আগস্টের পর। সংস্কারের আকাঙ্ক্ষা তো আসলে জন আকাঙ্ক্ষা, সেই জায়গায় আসলে বাজেট ব্যবস্থাপনায় সংস্কারের যে প্রশ্নটি আসে, সেখানে আসলে কতটুকু ইঙ্গিত দেখছেন রাজস্ব ব্যবস্থাপনায়? কারণ আমরা যতটুকু জানতে পেরেছি 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বড় অঙ্কের রাজস্বকে আদৌ আদায় করা সম্ভব? ধন্যবাদ। এখানে সংস্কারের মধ্যে একটা তো রাজস্ব বোর্ডের যে দুটা ভাগ করা ভেঙে, সেটা একটা সংস্কারের অংশ হিসেবে সরকার অধ্যাদেশও করেছে। কিন্তু অধ্যাদেশটা করেছে অনেকটা, আমি যেটা বলি যে শীতকালে যদি গরমকালের ওয়াজ করে, তাহলে এখন মেয়ে লোকে শাড়ি দিয়ে তৈরি করা কাঁথার শীতের সময় পায় না, এরকম একটা বিপর্যয় ঘটে। এই অধ্যাদেশটা তড়িঘড়ি করে জারি করাটা রাজস্ব আহরণ বলেন আদায় বলেন, সেই ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে ফেলছে। সরকার এতগুলো সংস্কার কমিশন করলো, প্রথম 5-6টা বা 5টা, তারপরে 5টা, মোট 11টার মতো। তো সেগুলো নিয়ে গড়িমসি হচ্ছে। প্রথম কিছু তাদের সব দলের সাথে বসতেছে, এরপরে ওই বসার পরে যেসব জবাব পেল সেটা নিয়ে আবার ঐক্যমত্য কমিশন নাম করলো একটা, সেটা বলে আবার বসতেছে। তারপরে আবার মহা ঐক্যমত্য কমিশন হয় কিনা, সেইগুলা সেখানে এভাবে থেকে যাচ্ছে, কোনোটাই করে নাই। এখানে হঠাৎ করে দুটা অধ্যাদেশ জারি করে ফেলল। একটা করলো এই জাতীয় রাজস্ব বোর্ডের নীতি বিভাগ, আর একটা বাস্তবায়ন বিভাগ জারি করলো। এটা একটা ইমেচিউর হয়ে গেল, যে জন্য বললাম শীতকালে গরমকালের ওয়াজের মতো হয়ে গেল। বছরের শেষের 3 মাস রাজস্ব কালেকশনের একটা মক্ষম সময় থাকে সব সময়। এটা আমাদের ঐতিহ্যগতভাবে দেখা গেলে প্রথম দিকে হয় না। তা আপনি এমন সময় করলেন অধ্যাদেশ জারি, ওই সময়ের মধ্যে পড়লো, সেখানে একটা আন্দোলন হচ্ছে। এবং যে সময়ের বাস্তবতা বলি যে 10 মাসের যে তথ্য, 10 মাসের নির্ধারিত লক্ষ্যের চেয়ে আমরা 71,000 কোটি টাকা পিছিয়ে আছি। পিছিয়ে আছেন, আরও তো শেষের দিকে আরও পিছাবেন, সেটা আলটিমেটলি তো পিছিয়ে থাকবে। এখন যে অনেক দিন কাজ হচ্ছে না, এটার একটা ইমপ্যাক্ট থাকবে। দ্বিতীয়ত হইল, এই অধ্যাদেশে নীতি এবং বাস্তবায়নের দুটা করার আগে স্টেক হোল্ডারদের সাথে যে পরিমাণে একটু আলাপ আলোচনার কথা ছিল, সেটা হয় নাই। অনেকেই অনেক কিছু জানে না। যাদেরকে দিয়ে কাজ করাবেন তাদের সাথে সব কিছু ঠিকঠাক না করে আপনি চট করে অধ্যাদেশ জারি করে দিলে যেটা হয়, হিতে বিপরীত হয়ে গেল। এখন পরে কি করলেন, প্রত্যেকটা পিছিয়ে গেলেন। এবার 4 দাবির মধ্যে 3 দাবি বললেন যে ঠিক আছে, জুলাইয়ের শেষে আবার বসবো, তারপরে করব। তাহলে মাঝখানে এই একটু কেওটিক সিচুয়েশান গায়ে ভরে করা হলো। অনেক সময় নিজে নিজে গায়ে চুলকাইয়া নিজের রক্ত বাইর করে না, সরকার এই কাজটা করলো, এখানে একটা ঝামেলা। আরেকটা করলো চাকুরি আইন 2018, সেটার মধ্যে 79-এর স্পেশাল প্রভিশনসের কিছু কথাবার্তা এখন এনে দিচ্ছেন। এমনি সব জায়গায় গরম, এখানে আন্দোলন, ওইখানে আন্দোলন, সেখানে দাবি শহর হয়ে গেল ঢাকা। সেই সময় এটা করার কোনো দরকার ছিল? আমি বুঝি না কার বুদ্ধিতে কেন এটা করছে। এটা কি এমন হইতে পারে যে ডেলিভারেটলি কেউ যে অভিজ্ঞ করে আরও নির্বাচন বিলম্বিত করার জন্য, যে এমনভাবে একটা কাজ করি যেন এখানে গণ্ডগোল হয়, তাহলে কেওটিক সিচুয়েশান হয়?
তো দুইটা তো চোখে পড়ার মতো ঘটে গেল, অথচ মূলের কাজ কোনোটাতে কিছুই হচ্ছে না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ আছেন। আপনার কাছে একটু জানতে চাই, জন আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বাজেটকে দেখি, একটি বিষয় তো থাকেই আসলে, বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা মানুষের জীবনের যে জিনিসগুলো প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, সেগুলোর দাম কতটুকু বাড়ছে কমছে, সেটি একটি আকাঙ্ক্ষার জায়গা থাকে। আরেকটি আকাঙ্ক্ষার জায়গা আছে ব্যক্তির যে কর মুক্ত আয়ের সীমা। আপনি জানেন যে করোনা পরবর্তী সময় থেকেই যে হারে ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ মূল্যস্ফীতি হয়েছে, সেই হারে আসলে করমুক্ত আয়ের সীমাটি সমন্বয় করা হয়নি। এবং যদি আমরা গত বছরের কথা স্মরণ করি, এখন এইবারের বাজেট যারা প্রস্তুত করছেন তারাই কিন্তু বিভিন্ন ফোরামে বলেছেন যে ব্যক্তির করমুক্ত আয়ের সীমাটি একটি দৃশ্যমান অঙ্কে হওয়া উচিত। আমরা যতটুকু খবর পেয়েছি মাত্র 25,000 টাকা বাড়ছে। সেই বিচারে আসলে জন আকাঙ্ক্ষা কি খুব একটা পূরণ হলো? ধন্যবাদ। আমি তো অনেকদিন পরে জনাব বদিউর রহমানের সাথে দেখা করতে পেরে কিংবা সাক্ষাৎ করতে পেরে কিংবা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। উনি আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন। অনেক বছর যাবৎ ওনার সাথে সখ্যতা রয়েছে কিংবা আমি ওনার স্নেহধন্য বলে দাবি করতে পারি। তো সেই বিষয়টা হচ্ছে কি জানেন, এখন মানে একটা এই ধরনের সরকার, ভালো মানুষের সরকার বলে আমরা, এখানে তো ওনাদের ছাড়া কোনো সাপোর্ট পায় না। একটা পলিটিক্যাল পার্টি যতই আমরা খারাপ বলি না কেন, তার ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন ধরনের একটা ইকোসিস্টেম সাপোর্ট আছে, যার ফলে ধরেন ওই যে মাকে মেরে ঝিকে শিক্ষা, এরকম অনেক কাজ করা যায়। এখানে যেহেতু ওনারা নিজেরাই অন দেয়ার ওন, এক। দ্বিতীয় হচ্ছে কি, একটি বিষয় হতো উনি কীভাবে নেবেন আমি জানি না, যখন দুর্বল একটা সরকার পেয়ে বসে, আমরা কি দেখছি, এই তিতুমির কলেজের আন্দোলন বলুন, আপনি ওই যে বৈদ্যুতিক রিক্সা বলুন, তাই না, জগন্নাথ ইউনিভার্সিটির আন্দোলন বলুন, কিংবা পরীক্ষা ছাড়া পাশ করার ব্যাপারটি বলুন, তারপরে আজকে যেখানে আন্দোলন চলছে 2 জায়গায় রাজস্ব বোর্ডে এবং সচিবালয়ে, সবগুলোর প্রেক্ষিতে জিনিসটাকে আসলে আমাদের বাজেটটা একটা হচ্ছে কতটুকু বাজেটটা অভিনব কিংবা নতুন কি আছে বাজেটের মধ্যে, বাজেট কাঠামোর কি বৈপ্লবিক কোনো পরিবর্তন সম্ভব কিনা, বাজেট কাঠামোর কোনো বৈপ্লবিক পরিবর্তন করতে পারে দুইটা গ্রুপ। একটা হচ্ছে এটা কি কমিউনিস্ট পার্টির সরকার, অবশ্যই না, আপনি আমার সাথে একমত হবেন, বরং উল্টা হইতে পারে, ডানপন্থী, চরম ডানপন্থী, সেন্ট্রিক রাইটিস্ট এগুলো বলে ইংরেজিতে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই বাজেট বাস্তবায়ন করবে কারা, দুইটা জিনিস। একটা আমার যে মদিউর রহমানের সাথে যে করিডোর আলাপ হয়েছে, সেটা হচ্ছে এই বাজেটের কিছুটা অংশ হয়তো বাস্তবায়ন করতে হবে একটা রাজনৈতিক সরকারকে, হয়তো কিংবা এই বাজেটের যে একটা যদি নতুন কোনো কিছু থাকে, এই টোনটাকে নিউট্রালাইজ করা কিংবা টোনটাকে হাইটেন করার একটা দায়িত্ব কিন্তু রাজনৈতিক সরকারের উপরে থাকবে। তাহলে এই যে ট্রানজিশনটা কীভাবে আমরা ম্যানেজ করব। দ্বিতীয় হচ্ছে কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা জিনিস হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কোনো বিপ্লবী কাজকর্ম করার সুযোগটা খুব কম থাকে। প্রথম দিকে হচ্ছে যারা ইন্টারিমে কাজ করেন তাদের তো একটা রাজনৈতিক সাপোর্ট থাকে না, তারা একটা আইডিয়ালিস্টিক লোক হন, তারা শিক্ষক হন কিংবা ব্যুরোক্রেটদের মধ্যে থেকে যারা আসেন তারা একটু ভালো প্রকৃতির লোক হন স্বাভাবিকভাবে চালানোর জন্য। ব্যুরোক্রেসির কিন্তু একটা সারা পৃথিবীতে ইনক্লুডিং ইউএস আমরা দেখেছি যে একটা সীমাবদ্ধতা থাকে। প্রোটোকল ড্রিভেন, চেইন অফ কমান্ড ড্রিভেন অর্গানাইজেশনগুলার খুব একটা মানে অভিনব চিন্তা করার সুযোগ থাকে, বুদ্ধিভিত্তিক চর্চাটার সুযোগ কম। সুতরাং এই কারণে কিন্তু আবার আমাদের মতো দেশে কিন্তু সিভিল ব্যুরোক্রেসি বাজেট বাস্তবায়নে বিরাট একটা ভূমিকা পালন করে। এখানে আবার রাজনৈতিক সরকারগুলোর ব্যর্থতা আছে, কিংবা আমরা সংসদে তেমন একটা আলোচনা দেখতে পাই না। আমরা বাজেট বরাদ্দ হলো পরে সম্পূরক বাজেটে কি কাটাকাটি হলো সেটা কিন্তু কোনো জবাবদিহিতা আমরা এই পর্যন্ত আমরা দাবি করতে পারি না, কোনো সরকারে দাবি করতে পারে না যে এইটা নিয়ে তারা কাজ করেছে। সংসদে কোনো আলোচনা হয় না। সংসদে বাজেট অধিবেশনেও যতটুক না রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাব পেশ হয়, তার থেকে 10 ভাগের 1 ভাগও কিন্তু বাজেট নিয়ে কোনো পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় না। এটা নদী ভাঙ্গনের জন্য বাজেট, ম্যানেজমেন্টের জন্য বাজেট হোক, কিংবা নারীর জন্য বাজেট হোক, শিক্ষার জন্য বাজেট হোক, স্বাস্থ্য খাতের জন্য বাজেট হোক, কিংবা
রাজস্ব আদায়ের জন্য, রাজস্ব প্রশাসনের জন্য বাজেট হোক, কিংবা সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে কিংবা মহার্ঘ ভাতার বাজেট হোক, সেই আলোকে আমাদের কিন্তু খুব একটা সুযোগ নাই বাজেটকে বৈপ্লবিক করার, বাজেট কাঠামোকে ওভারনাইট চেঞ্জ করে ফেলার। আমাদের একটা দুঃখ, আমি স্যারের সাথে আলাপ করছিলাম, আমরা কিন্তু জনাব মরহুম সাইফুর রহমানের সময় থেকেই, শেষ দিকের থেকে সময় থেকে 1994-95 দিকে সম্ভবত, তখন আমরা প্রাক বাজেট আলোচনা শুরু করলাম, হুইচ ইজ এ গুড ওয়েলকাম মুভ। যে স্যার যেটা বললো, মানুষকে ইনভলভ করা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা। স্টেক হোল্ডার তো অনেকে হতে পারে, ইনক্লুডিং যা বাস্তবায়নকারী যারা, তো সেই ক্ষেত্রে, এবং সাধারণ জনগণ সহ। তো সেই ক্ষেত্রে আমরা প্রাক বাজেট আলোচনার প্রায় 30 বছর হলো, এবং আমার মনে হয়, আমার যদ্দূর মনে পড়ে, বিদেশে থাকা হলে থাকলে আমি প্রায় সবগুলোতে যোগ দিয়েছি, এবং অনেকেই ভালো কথা বলেন। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা অর্থনীতি পড়ান, কিংবা রিটায়ার্ড ওনার মতো এনবিআরের চেয়ারম্যানরা, কিংবা সরকারি কর্মকর্তারা, কিংবা অর্থ সচিবরা, তারা অনেক ভালো কথা বলেছেন বিভিন্ন সময় দেখি। কিন্তু আমরা যখন বাজেট যখন হয়ে যায়, পাশের জন্য চলে যায়, যেদিন আমরা ধরেন আজকে এবার 2 তারিখে শুনবো, আগের বার শুনতাম ফার্স্ট থার্সডে অফ দ্য মান্থ বিভিন্ন সময়ে, তখন আমরা কিন্তু আশ্চর্য হয়ে যেতাম। আমার সুযোগ হয়েছিল চাওয়া পাওয়ার কোনো জাতীয় কিছুই যে নতুন আয়কর আইন, আপনাকে আমি বলি, সে আয়কর আইনে আমি স্যার জেনে থাকবেন যেটা হলো, সেখানে আমি প্রাইভেট সেক্টরের সোল রিপ্রেজেন্টেটিভ ছিলাম নতুন আয়কর আইন নিয়ে। বিশ্বাস করেন, আমি তো চেষ্টা করেছি, আমি যেহেতু প্রাইভেট সেক্টরের র্যাপ, এবং মানুষের স্বাভাবিকভাবে একটা আকাঙ্ক্ষা ছিল, হয়তো জন আকাঙ্ক্ষা না, পেশাজীবীদের আকাঙ্ক্ষা, সরকারের পক্ষ থেকে যারা ড্রাইভ করছিলেন, স্যারের সাথে কাজ করেছেন ওনারা, কমিশনাররা কিংবা মেম্বাররা যারা ড্রাইভ করছিলেন এটা। কিন্তু আমি ভারতে কি হয়েছে, ফিলিপাইনে কি হয়েছে, আমাদের মতো একটা দেশ, মুসলিম প্রধান দেশ, ব্যুরোক্রেসির সমস্যা আছে, সিভিল মেরিটের ব্যুরোক্রেসির দ্বন্দ্ব আছে, করাপশনের সমস্যা আছে, ইন্দোনেশিয়া, তার থেকে আনিয়ে দিলাম। এমনকি সিআইএসের 2টা কান্ট্রি যারা টেকনোলজি ব্যবহার করে ব্যাপক পারফরমেন্স দেখাচ্ছে, তাদের থেকে এনে দিলাম বাজেট কিভাবে হয়, বাজেট প্রশাসনের আকার আয়তন কিংবা অভিপ্সা কী ধরনের হয়। যখন আমরা আইনটা হলো, আবার দেখলাম তাড়াহুড়া করে আইনটা কেন জানি পাশ হয়ে গেল রাতের আধারের মতো, এরকম স্যার যেটা বললেন। সো এইগুলা হলে তো কীভাবে আপনি জন আকাঙ্ক্ষার বাজেট করবেন? জন আকাঙ্ক্ষার কথা বাদই দিলাম, আমাদের এখানে যে আপনি অর্থনীতির সংস্কার নিয়ে প্রশ্নটি করেছিলেন স্যারকে শুরুতে, তো অর্থনীতির সংস্কারের কারা করেছে কাজটা? আপনি দেখেন রাজস্ব সংস্কার, তারা কারা? এগেইন আমি যেটা বলেছি, মানে একটা সরকারি কর্মকর্তার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হোক, আবার চাকুরিজীবী সরকারি কর্মকর্তা হোক, তাদের কিন্তু ইনহেরেন্ট কিছু, মানে চেইন অফ কমান্ড, ইনোভেটিভ হওয়ার, তারা কি পারে? সরকারি কর্মকর্তার পার্থক্য কী হতে পারে? আমি স্যারের প্রতি সম্মান রেখে বারবার বলছি, সেটা হচ্ছে যে সততা করতে পারে। অনেক সময় আমরা কিছু কিছু সরকারি কর্মকর্তা থেকে গন্ধ বের হয়, কিছু কিছু সরকারি কর্মকর্তা রাজনৈতিক চাপকে সহ্য করতে পারে না। সবাই হয়তো মিশা বদিউর রহমান হয় না, সবাই হয়তো সম্পৃক্ত হয়ে যায়, ডক্টর আকবর আলী খান হয় না, এরকম আমরা দেখেছি। অনেকে আবার এইটার মধ্যে জড়িয়ে যায়। এই যে মানে এরশাদ সাহেবের সময় আমরা দেখেছি, স্যারও আরও দেখেছেন, যে এরশাদ সাহেবের প্রধান একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যে আপনাকে করাপশনের মধ্যে ডুবিয়ে ফেলে আপনাকেও তার স্টেক হোল্ডার বানিয়ে ফেলা, যে তুমি না, আমি না বাঁচলে তুমি বাঁচতে পারবা না। সো এই কারণে তো এরকম আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু আমরা যেটা দেখি নাই, যেটা হচ্ছে একটা অভিনব চিন্তা চেতনা আনতে হবে, এবং এইটার জন্য অন্যটা যে সম্ভাব্য বিকাশমান অর্থনীতি নির্ধারিত করা হয়েছিল 11টা, সেইগুলো আমরা কিন্তু বিভিন্ন আলোচনায়। কিন্তু আমি এখানেই একটু আপনাকে থামিয়ে একটা প্রশ্ন না করেই পারছি না, সেটি হচ্ছে যে এই যে অভিনব পরিবর্তন, সেটি তো আসলে জন আকাঙ্ক্ষা ছিল, এবং এই সরকার যখন দায়িত্ব নিল, বলা হলো যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের দিকে যদি আমরা যেতেই না পারছি, তাহলে আসলে সরকারকে কিভাবে মূল্যায়ন? আমি অনেকগুলা কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন কি মিনিস্ট্রিগুলোর সাথে, আমার কিন্তু মনে হয়েছে ওনারা 70% কাজ করছেন নিত্য নৈমিত্তিক কাজ। এই যে স্যালারি অ্যাপ্রুভাল, প্রমোশন অ্যাপ্রুভাল, কিংবা কোনো অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল কিংবা ডিসপোজাল, এগুলা। আর বাকিগুলো যদি আপনি মনে করেন এই বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, বাজেটের প্রশাসন, এগুলা খুবই নৈমিত্তিক মনে হয়েছে আমার কারো মনে হয় না যে কেউ এখানে বিয়ন্ড দ্য বক্স চিন্তা করছেন।
এবং আমি যথার্থভাবেই ওনারা হয়তো চিন্তা করতে পারছেন না, এত চাপ, এত কিছু, এবং বিভিন্ন স্টেক হোল্ডার, যেটা জনাব বদিউর রহমান সুন্দরভাবে বললেন। যে আরেকটি কথা হচ্ছে কি জানেন, যখন সবাই কিন্তু ওয়াচ করে, এখন আপনি যদি দেখেন যে সরকারটা অত্যন্ত সৎ একটা ব্যাপার, অত্যন্ত সক্ষম দুইটা ব্যাপার, তৃতীয় ব্যাপার হচ্ছে সরকার বাজেট বাস্তবায়নের জন্য আমার উপর নির্ভর করছে, আমি এটার সুযোগটা নেওয়ার চেষ্টা করব না? সরকার অন্যান্য সব জায়গায় দুর্বলতার প্রমাণ দিচ্ছে, আমি কি সরকারকে তোষণ করব? অবশ্যই করব না। জনপ্রশাসন যারা চালায়, মাঠ পর্যায়ে যারা বাজেট বাস্তবায়নের সাথে জড়িত থাকে, ইনক্লুডিং স্থানীয় সরকার প্রশাসন, তারা কিন্তু আমার মনে হয় না তারা বুদ্ধিভিত্তিক সমস্যায় ভুগছেন বলে। তারা হয়তো অভিনবত্বের সমস্যায় ভুগতে পারেন। তারা বাজেট বাস্তবায়ন জিনিসটা, তারা যখন দেখে সরকার দুর্বল, তারা কোথার থেকে সবল হবে বলেন? আপনার কাছে আরো শুনবো, বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তার আগে জনাব বদিউর রহমান, ওই মামুন রশিদের প্রশ্ন বা শেষ কথা ধরেই একটু জানতে চাই। সব জায়গায় আপনি নিজেও বলছিলেন যে প্রশাসনে আমরা দেখলাম এই চাকরি বিধি নিয়ে যে অস্থিরতাটি শুরু হলো, এবং একই সাথে এনবিআরের অস্থিরতা আসলে পুরোপুরি শেষ হয়নি এখনো, সেটিও এখনো এইরকম একটা অবস্থার প্রেক্ষিতে আসলে সরকার কি তাহলে চাপে পড়েই অনেকটা কাট কপি পেস্ট একটা বাজেটের দিকেই গেল কিনা, সেই বিষয়ে একটু জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাজেট 2025-26। সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হবে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব বদিউর রহমান, আপনার কাছে জানতে চাইছি, বাজেট কাঠামো বা বাজেট প্রস্তুত করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা সরকারের যে জনবল বা সরকারি কর্মী বাহিনীর উপর তো নির্ভর করতেই হচ্ছে, তাদেরকে খেপিয়ে দিয়ে আসলে কি সরকার অনেকটাই কোণঠাসা হয়ে গেল কিনা, এবং সে কারণেই কি যে সংস্কারের আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, সেখানে কি পৌঁছানো গেল না? একটা মূল্যবান কথা আসছে, যেটা মামুন রশিদ বলছিলেন, যে বাজেট যারা করে রাজনীতিবিদরা কি সেটাতে সময় দিতে পারে কিনা। আমি তো বাজেটের সাথে জড়িত ছিলাম আগের থেকে। এখানে বাজেটটা অনেকটা আমলা নির্ভর প্রস্তুতি হয়। রাজনৈতিক সরকার যখন থাকে, তারাও কিন্তু বাজেট করার সময় নিজেদের কোনো ইনপুট বা সেখানে ঢুকে না। যে প্রসেসে হয়, সেই প্রসেসটাই হইল যার যার ডিপার্টমেন্টের বিষয়টা তারা প্লেস করে, কম বেশি প্লাস মাইনাস করে, এবার কোনটা পারবে কোনটা পারবে না। রাজনৈতিক সরকার থাকলে নেতৃত্বের মধ্যে তাদের পলিটিক্যাল কোনো নির্দেশনা থাকলে বলে দে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে এইরকম বাড়াইবা, তারপরে অমুক জায়গায় এটা দিবা, স্বাস্থ্যে এটা করবা, একটা গাইডলাইন দিয়ে সেটার ভিত্তিতে ব্যুরোক্রেটরা করার পরে কিছু আলোচনা হয়। সর্বশেষ ফাইনাল করার আগে রাজনৈতিক সরকারের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়। এখন হয়তো ইউনূস সাহেবের সাথে আলাপ করতে পারে। ইভেন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিল, আমি তো বাজেটের সময় সংসদে এডিশনাল সেক্রেটারি হিসেবেও কাজ করেছি, সেখানে ছিলাম। কেউ তো পড়ে না। রাজনৈতিক নেতৃত্বের এমপি সাহেবদের বাজেটের এত বড় কাগজ পড়ার সময় কই? তারা যে বক্তৃতাগুলো করে, যেটা মামুন সাহেব বললেন যে ধন্যবাদ প্রস্তাব রাষ্ট্রপতির ভাষণের উপর, সেটাতে সময় কাটায় আর নিজেদের দাবি দাওয়া নিয়ে থাকে, বাজেটের ভিতর দেখে না। বাজেটটা শুধু করার পরে আমার জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্সের একজন সুন্দর কথা বলছিল, বলে স্যার আমরা আগের বছর থেকে প্লাস মাইনাস করে এগুলা করি, টোটাল টার্গেটটা যা দেওয়া হয়। এখন যেটা হচ্ছে, যে প্রশ্নটা আপনি বললেন যে আলাপ না করার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার বাইরে না, সেটার সাথে এটা রিলেটেড না। এটা গতানুগতিকভাবে, যেটা দেবপ্রিয় আজকে বলতেছে, গতানুগতিকভাবে হয়েছে। এই সরকার যেটা ডিফারেন্স ছিল, আগে পলিটিক্যাল সরকার সবসময় একটা অনেক বাড়তি অ্যাম্বিশনে যেত, যে ভালো টার্গেট থাকলে কমে টুমিও যেন কাছাকাছি আসে। এইবারে সরকার বলতেছে তার যে আমরা বাস্তব সম্বন্ধ করব, যেটা বাস্তবায়ন পারবো না সেটা করব না। সেই জন্য তারা 7,000 কোটি টাকা টার্গেটে একটু কম দিল, কিন্তু এনবিআরের অংশের মধ্যে তো আগের থেকে বাড়িয়েছে।
এই বাড়ানোর মধ্যে একটা কেওটিক সিচুয়েশন হয়ে যাবে। নীতি আর বাস্তবায়ন এটা ইমপ্লিমেন্ট কবে করবে, সেটা ইমপ্লিমেন্ট করতে স্টেক হোল্ডারদের ভবিষ্যৎটা কী হবে, এটার কিন্তু ভিন্ন দিকও আছে। আগে বলছে কি কনফ্লিক্ট হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, যিনি নীতি করেন তিনি বাস্তবায়ন করেন, তাহলে একজোট হয়ে যাবে। আমি তার উল্টোটা যদি বলি যে একজনের দুই সাইডটা করলে বরং ভালো হয়, ও নীতি যেটা করলো সেটা বাস্তবায়নের দায়িত্ব তার থাকে। এখন দুইজন দুইটা করতে গেলে একজনের নীতি করে দিল, আরেকজন বাস্তবায়ন করবে, এ বলবে যে এই নীতি তো আমার পছন্দ হয় না, সে বাস্তবায়ন করবে না, করি নাই, আমি করি নাই, হচ্ছে না, দায় আমার না, সেটার অসুবিধা আছে। দেখতে হবে এখানে মজার বিষয়, এই প্রেসক্রিপশনটা কার। বলা হয়ে থাকে যে কোনো ডোনার টোনার তাদের চাপে করতেছে, এই চাপে করতে গেলে তো হবে না, বাস্তব সম্বন্ধ করলে এখান থেকে করতে হবে। এখন টার্গেট দেবেন ফুলফিল করার জন্য যে কর্মী বাহিনী, নীতি এবং বাস্তবায়নের মধ্যে একটা ক্ষোভ হচ্ছে কর্তৃত্ব কারা করবে, প্রশাসন ক্যাডার কতটুকুতে আসবে, কাস্টম অ্যান্ড এক্সাইজ ক্যাডার এবং ট্যাক্সেশন ক্যাডারের এদের পজিশনটা কোথায় যাবে। সংস্কারের বিষয়গুলো তো এটাই ছিল মূলত, তাই এটা ছিল, ইট ইজ নট ক্লিয়ারলি স্পেলড আউট স্টিল। অধ্যাদেশটা তো আমি দেখি না, যেটুক শুনতেছি যেটা নিয়ে হচ্ছে, এখন পিছাইলো কেন? যদি আপনি সংস্কার ঠিকমতো করে আলাপ করে করেন, আগের এনবিআর এর চেয়ারম্যানরাও সেখানে ছিল, সেটা হইলে এত আন্দোলন কেন? আন্দোলন হতো না, আন্দোলন হলো কেন? আপনার কাছে আরো শুনবো জনাব মামুন রশিদ, আপনার কাছে ওই বিষয়টাতেই একটু পাল্টা প্রশ্ন করতে চাই, যেটা বদিউর রহমান বলছিলেন যে আগের সময় আমরা যেমনটা দেখেছি প্রশাসনের যে যন্ত্র আসলে ওই যোগ বিয়োগের বাজেট তৈরি করতেন এবং সেটি একটা পর্যায় পর্যন্ত সরকার প্রধানের কাছে যেতেন, সরকার প্রধান সেখান থেকে হয়তো যোগ বিয়োগের অঙ্কটা মিলিয়ে দিয়ে একটা ফিগার দাঁড়াতো। উনি যেটা বললেন যে এখন যে প্রক্রিয়া যাচ্ছে সেখানে হয়তো বর্তমান যে উপদেষ্টা পরিষদের প্রধান আছেন তিনি হয়তো সেই কাজটি করবেন। সেই বিষয় যদি একই হয় তাহলে আসলে পরিবর্তন, সংস্কার এই কথাগুলো কি শুধুই মুখে মুখেই থেকে গেল? আমি তো অনেকটা মনে করি তাই। দেখেন, আপনি দেখেন যে যেই সমস্ত কমিশনগুলো, যেটা জনাব বদিউর রহমান যথার্থই বলেছেন, গঠন করা হলো, তার কিন্তু একদম রিভাইজ ডেট অনুসারে 31শে জানুয়ারির মধ্যে জমা পড়লো। যারা বাস্তবায়ন করবে সেই সমস্ত আকাঙ্ক্ষিত বাস্তবায়নের জন্য চিন্তা করা হচ্ছে যে এই সচিব, ওই সচিব, আইন সচিব কিংবা সংসদ সচিবালয় কিংবা নির্বাচন কমিশন, তারা কিন্তু এখনও বাস্তবায়নের কোনো কাজও শুরু করতে পারে নাই। তো যে কীভাবে করতে, আপনি যে বলেছেন আসলে আমার নতুন সরকারের সাথে যে মানে হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, যে আমি যেভাবে করছিলাম কাজটা ওইভাবে করব না ভাই, ওখানে ত্রুটিগুলার সম্যক ধারণা নিব এবং ত্রুটিগুলার শোধরানোর চেষ্টা করব এবং অন্যান্য প্রতিযোগী দেশের বিবেচনায়, সাফল্য কিংবা ব্যর্থতা বিবেচনায় আমরা আমাদের নীতিমালার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনটা আনব এবং এই প্রয়োজনীয় পরিবর্তনটা শুধু নীতিমালায় আনবো তা না, বাস্তবায়ন পদ্ধতিতেও কি কি কারণে সেটা উপকারভোগী শ্রেণী বাড়ছে না কিংবা কাজে লাগছে না কিংবা তার বাস্তবায়নের সুফল সাধারণ জনগণ পাচ্ছে না, তাহলে তো পরিবর্তনটা হলো না। আমরা এটা প্রত্যেকটা প্রকল্পের কিন্তু আরেকটা জিনিস থাকে, প্রকল্প ব্যবস্থাপনার একটা অঙ্গাঙ্গী অংশ হচ্ছে যে কোয়ালিটি বাস্তবায়ন এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস, যে আকাঙ্ক্ষিত বাস্তবায়নের মানে সুফলটা কোথায় পাবো, কিভাবে পাবো। এখন আপনাকে আমি বলি, এই যে সংস্কারের বিষয় যদি আসি, আমার সুযোগ হয়েছিল একটি প্রকল্পে 5 বছর ব্যাপী ইউকে সরকারের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকল্প, খুবই ইম্প্যাক্টফুল প্রকল্প। 2টা প্রকল্প বলা হয় আমাদের রাজস্ব প্রশাসনের ইতিহাসে এই যাবৎ পর্যন্ত বেশ সাকসেসফুল হয়েছিল। একটি প্রকল্প হচ্ছে রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, উনিও কিছুটা দেখেছেন, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, লার্জ পরবর্তীকালে করা হয়েছে ভ্যাট পেয়ার্স ইউনিট। আর মানে ট্যাক্স ইন্টেলিজেন্স সেলকে ইমপ্রুভ করা বা বাজেট ইন্টেলিজেন্স সেলকে ইমপ্রুভ করা, আমাদের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে রেশনালাইজ করা, এগুলার আলোকে যে প্রকল্পটি হয়েছিল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস, সেখানে যে অ্যাপার্ট ফ্রম দ্য ট্যাক্স ডিডাক্টেডের সোর্সের বাকিটা জিনিসটা কীভাবে আমরা রিয়েলাইজ করব, কঠিন কথাগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেটা যেমন আলোচনা হয়েছিল। সংস্কারের আজকে যে কথাগুলো বলা হচ্ছে, সেইখানে ভারত এবং থাইল্যান্ড 2টা দেশকে
ইন্দোনেশিয়া সহ, ফিলিপিন্স সহ এবং ওই সিএস এর 2টা কান্ট্রি সহ যেই আলোচনাটা উঠে এসেছিল, 2টা দেশের আমরা কিন্তু তাদের আয়করের প্রধানকে আমরা এই প্রকল্পে পর্যালোচনায়, প্রকল্প রিভিউতে নিয়েছিলাম, সম্পৃক্ত করেছিলাম। তো তখন কিন্তু আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম, আমার যদ্দূর মনে পড়ে 2015 সালে, তখন আমরা প্রস্তাবটা দিয়েছিলাম ইট শুড বি স্প্লিট অ্যাকর্ডিং টু দ্য অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি অন্যান্য দেশের মতো যে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ইন্টারন্যাশনাল ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি? কাস্টমস অ্যান্ড ভিএটি, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভিএটি, স্যার যেটা বলেছিলেন কিছুটা। তো আমরা কিন্তু এটা দেখলাম না। আবার হঠাৎ করে এসে গেল দাতা গোষ্ঠীর চাপাচাপিতে, এসে গেল একজন করবে পলিসি, একজন করবে বাস্তবায়ন। এটারও গুণগত ব্যাপার আছে। জিনিসটা আমরা দেখেছি কি, মানে আমাদের কিছুতেই, ওনারা তো এটা স্যার কতটুকু বুঝবে আমি জানিও না, কারণ স্যার তো সবসময় বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। সততার ক্ষেত্রে ওনার, আমার কাছে অন্তত আমি কারোকে বলতে শুনি নাই যে ওনাকে নিয়ে আলোচনা হয়েছে, এরকম 2-1জনই ছিল শুধুমাত্র। তো সেই ক্ষেত্রে কিন্তু যে ট্যাক্সের যে হয়রানি, তারপরে কোনো কিছুর নিশানা না পাওয়া, কোনো কিছু ডেস্টিনেশন না পাওয়া, এটা কিন্তু আমরা সবাই কম বেশি ফলো করেছি। বিদেশি বিনিয়োগকারীরা ফেড আপ হয়ে গেছে যে আমরা 166টা দেশে আমরা তোমাদের সাথে কাজ করি। আমি যখন অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতাম তখন তারা বলেছিল, একটা বিশ্বখ্যাত আমেরিকান একটা মাল্টিন্যাশনাল, যে একটা মাত্র দেশ তোমাদের দেশে আমাদের কেস করতে হচ্ছে, আমাদের হাইকোর্টে ঘুরতে হচ্ছে, ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে ঘুরতে হচ্ছে। তো এটার ব্যাপার আছে। তো এই কারণে, হয়রানির কারণে আমরা চেয়েছিলাম, আমি নিজেও চেয়েছিলাম, যদিও আমরা ওই ধরনের উপদেশ দিয়েছিলাম কিংবা পরামর্শ দিয়েছিলাম যে বাস্তবায়নকারী এবং নীতি প্রণেতাদের মধ্যে যদি একটা ফায়ারওয়াল দাঁড় করানো যায়, হয়তো দুর্নীতিটা কমবে। কিন্তু আমরা কখনো বলি নাই কিন্তু স্টেক হোল্ডার, আমরা সবসময় বলি কি, যে কোনো কিছু প্ল্যান করার আগে ইম্প্যাক্ট কী হতে পারে, বাংলাদেশের গভর্নেন্স মডেলটা কি, বাংলাদেশের বাজারের মডেলটা কি, এবং যারা আলটিমেটলি ইম্প্যাক্টেড হবে তাদের কিভাবে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে পারি, এটা কিন্তু আমরা সবসময় বলে আসছি। কিন্তু আমাদের বাজেট আর্কিটেকচারের কালচারের মধ্যে আমরা কিন্তু এ যাবৎকালে, যেহেতু আমরা সুন্দর সুন্দর কথা বলি, এবং বাংলাদেশে স্যার আরও ভালো জানবেন আমার থেকে, বাংলাদেশে কিন্তু কোনো সংস্কার ডেভেলপমেন্ট পার্টনার ছাড়া কেউ করতে পারি নাই। আমরা আন্দোলনের মুখে মাথা নত করেছি। এখন ডেভেলপমেন্ট পার্টনারদেরও একটা ব্যুরোক্রেটিক ব্যাপার আছে, তারাও আবার সাধারণ জনগণের ব্যাপারটা বুঝে না। এই কারণে কিভাবে আমরা মিলাবো, এটা আমাদের চিন্তা। সংস্কারকে যদি দুটো ভাগে দেখতে চাই আজকে, যেহেতু আমাদের আলোচনা বাজেট কেন্দ্রিক, একটি হচ্ছে যে সামগ্রিক যে বাজেট যেটি আসছে, সেই বাজেটে আসলে বিগত সময়ের তুলনায় বাজেটটা কতটুকু ক্যারিশমেটিক হলো, বা কতটুকু আসলে যে সমালোচনাগুলো করা হতো আগে, সেই সমালোচনার আলোকে কতটুকু ভিন্ন হলো, সেটি যেমন একটি সংস্কারের বিষয় বা পরিবর্তনের বিষয়। আর একটা হচ্ছে সরকারের পুরো ব্যবস্থার মধ্যে যে মানে ব্যবস্থাপনার মধ্যে যে সংস্কার। এখানে একটা বিষয় একটু আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে যে 2026 সালে বলা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন হবে, এবং এই গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বলছি যে কোম্পানির কর হার কমাতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্যকে আরও অনেক বেশি সুযোগ দিতে হবে। কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, খুব বেশি পরিবর্তন আসলে হচ্ছে না। এই ধরনের গতানুগতিক বাজেট দিয়ে মানে কি হবে আসলে? তাহলে কি সেই চক্রের মধ্যেই আমরা আটকে গেলাম কিনা? মানে একটা হচ্ছে যে একটা দিয়ে দিলাম, একটা তুষ্টির মধ্যে থাকলাম। এক লাইনের উত্তর হচ্ছে, আমাদের এলডিসি গ্রাজুয়েশন উপলক্ষে কিছু করার চেষ্টা করবেন বলে আমি জানি। আর দ্বিতীয় কথা, একটা নুন আনতে পান্তা ফোড়ার একটা অর্থনীতিতে আমার আয় বিশ্বের মধ্যে সর্বনিম্ন ট্যাক্স জিডিপি রেশিও, উই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি। এইদিকে আন্দোলন, ওইদিকে ট্যাক্স ফাঁকি, ওইদিকে আমরা করের বেসটাকে বিস্তৃত করতে পারছি না। আপনি কি করতেন, আমি কি করতাম? ইট ইজ ভেরি ইজি টু সে আমার কোনো টাকা নাই, আমি আবার রাজস্ব সংস্কার না করলে ন্যূনতম যে টাকাটা পেতাম ডেভেলপমেন্ট পার্টনার থেকে, ওই টাকাটা পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ ডেভেলপ করেছে। এবং প্রত্যেকে চাচ্ছে কি, প্রকল্প প্রণয়ন, প্রকল্প বাস্তবায়নে ন্যূনতম নৈতিকতা, ন্যূনতম নিয়মানুবর্তিতা মেনটেন করা হোক। কীভাবে মেনটেন করবো বলেন? আমার তো আয় কম, আমার তো টাকা নাই। তার মধ্যে আমার দেখেন, আপনি 71,000 কোটি টাকা শর্টফলের কথা আপনি বলেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি বলেন
সেটি জাতীয় যেখানে রাজস্ব আমার বোর্ডেরই বাজেটের তথ্য। যে 7,90,000 কোটি টাকার মধ্যে সুদ এবং জনপ্রশাসনের ব্যয় বাবদ 28% চলে যাবে। আমার হোয়ার ইজ মাই লাক্সারি, হোয়ার ইজ মাই স্পেস? তাহলে আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছেই একটি প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হচ্ছে, এই সরকারের ক্ষমতা নেয়ার বা ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখেছি মূল এজেন্ডাটাই ছিল আসলে সংস্কার। আমরা 16-17 বছর ধরে যে গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি, সেই গতানুগতিক প্রক্রিয়াটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাহলে ক্ষমতায় বসার পর কি সেই গতানুগতিক প্রক্রিয়ার মধ্যেই সরকার আটকে গেল না? এই প্রশ্নের উত্তর জানতে চাই, আপনার কাছেও শুনবো, নিশ্চয়ই বদিউর রহমান আপনার কাছেও শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, বিরতি নিচ্ছে অর্থনীতি সংলাপ থেকে, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাজেট 2025-26, সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হবে কি, এ বিষয় নিয়ে কথা বলছিলাম জনাব মামুন রশিদ। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছি যে সংস্কারের এজেন্ডা নিয়ে যে সরকার আসলো, এসে সেই গতানুগতিক সরকার ব্যবস্থাপনার মধ্যেই আসলে সময় পার করছে, বিষয়টা কি রকম হলো? আমি তো যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে এখানে তো ওই যে মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে কিংবা নির্দেশে কিংবা রিকোয়েস্টে কিংবা পরামর্শে ওই এনবিআরকে স্প্লিট করা ছাড়া আমি তো কোনো অর্থনৈতিক কোনো সংলাপ দেখেছি বলে আমার মনে পড়ে না। মানে সেটা হচ্ছে বাকিটা রিঅ্যাকশনারি কিছু স্টেপ নিয়েছে। ট্রাম্প এসে ট্যাক্স বাড়িয়ে দিল, বাংলাদেশ সরকার কি করতে পারে ওই ধরনের একটা স্টেপ নেওয়া। প্রত্যেকটা হচ্ছে রিয়েক্টিভ, নট প্রোয়েক্টিভ। যে গবেষণা সঞ্জাত উপায়ে আমরা বলেছি এই জায়গায় এই পরিবর্তন করতে হবে, শুধু আইনি প্রক্রিয়ার পরিবর্তন হোক, আইনি সংস্কার হোক। এটা আমরা দেখেছি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি, নির্বাচন কমিশন সংস্কার, এগুলো তো সব রাজনীতির সঞ্জাত। অবশ্যই রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে সেটা। তো সেই ক্ষেত্রে আর বাকি কথাটুকু সংস্কার, অতীতের সংস্কারের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের সংস্কার কাজ কিভাবে চলবে, আমার মনে হয় যে জনাব বদিউর রহমান আমার থেকে অনেক নিশ্চয়ই জনাব বদিউর রহমান, ওই একই প্রশ্ন আপনার কাছেও আসলে। মানে যদি সেই গতানুগতিক ব্যবস্থাপনাই আমরা দেখি, সেই গতানুগতিক বাজেটই যদি দেখি, সেই গতানুগতিক রুটিন ওয়ার্কের মধ্যে যদি সরকার থাকে, তাহলে এই যে জুলাই আন্দোলন, এতগুলো প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসা, মানে কি অর্থ দাঁড়ালো? একটু পরিবর্তন তো হচ্ছে এই বাজেটে। সেটা হইলো আপনার প্রথম যেটা বললাম, এদের বক্তব্য হইলো বাস্তব ভিত্তিক করছে, ওভার অ্যাম্বিশাস বাজেটে যায় নাই। হ্যাঁ, আগের থেকে একটু কম করলো, 7,90,000 কোটিতে আসলেও 97 এখানে কমলো। এডিপিতে 35,000 কোটি টাকার মধ্যে কম দিল, কাটছাট করলো। আর একটু নূতনত্ব আছে আপনার, জুলাই অধিদপ্তর হবে, সেখানকার ফাউন্ডেশন হবে, তাদের জন্য ভাতা হবে, সেখানের কিছু একটা বরাদ্দ আসতেছে। এটা একটা নূতনত্ব থাকতেছে, যেহেতু মুক্তিযুদ্ধ হওয়ার পরে একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হয়েছে, এখানে সেরকম একটা অধিদপ্তর হবে। এইগুলো কিছু চোখে পড়ার মতো এই 2-3টা পয়েন্ট শুধু আছে। আর বাকিটা যেটা বললেন, বাজেটের মধ্যে সংস্কার আসবে, পরিবর্তন আসবে, কোনো সংস্কার তো হয় নাই। কোনটা হলে তো পরে সে অনুযায়ী কিছু আসতো। সবগুলো তো রাজনৈতিক সংস্কারে, সেগুলো তো এখনও গসা মাজায়। ফার্স্ট রাউন্ড এটা বেরোলেও, তারপরে দ্বিতীয় রাউন্ড হইতেছে, তারপরে তৃতীয় রাউন্ড হবে, এভাবে করে করে ওই দিন যাবে। কেমন বড় জিনিসটা হইল সরকার কতটুকু শক্তিশালী, সেটার উপর নির্ভর করে বাজেট বা অর্থনৈতিক নিয়ে কতটুকু হবে। সরকারের যেই 10 মাসের পরিস্থিতি, তাতে তো এটা আমরা অনেক সময় ওই সুপারলেটিভ ডিগ্রি যে পড়তাম, সেখানে আমরা স্কুলে থাকতে বেশি সুপারলেটিভ করার জন্য উইকেস্টকে আবার পরে ইএসটি যোগ করতাম, উইকেস্টেস্ট, আবার আগে মোস্ট লাগাইতাম, দ্য মোস্ট উইকেস্টেস্ট, আবার মোস্টকে সুপারলেটিভ করি দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট। তো এখন সরকার যদি এরকম সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ে যায়, তাহলে আপনি যেটা একটু আগে বললো, বাকি যারা, মামুন সাহেব একটা মূল্যবান কথা ফাঁকে দিয়ে বলে রাখছে যে আমি যখন দেখব উনি দুর্বল, তাহলে আমি সেটা সবল হতে যাব কেন, আমি সেই স্টেক হোল্ডারে থাকবো, সেভাবে যাবে। টোটাল সরকারটার মধ্যে আপনি জুলাই ক্যারিজমেটিক যেটা বলতেছে 36শে জুলাই, সেটার কোনো চিহ্ন কি আপনি দেখতে পাচ্ছেন? পান নাই। শুধু চোখে পড়ছে একটা, আন্দোলন করবেন, দাবি মানবে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হয়তো অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য বাজেট সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি জুলাই আন্দোলনের ক্ষেত্রে
বিগত সরকার তার দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধকে যেভাবে দলীয়করণ করেছিল এবং মুক্তিযুদ্ধকে যেভাবে আসলে সাধারণ মানুষের বিপক্ষে বা একটা প্রতিপক্ষের মতো জায়গায় দাঁড় করিয়ে ফেলেছিল, সেই জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা দেখেছি মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণার জায়গায় হয়তো তৈরি করে ফেলেছিল সরকারের আচরণ। এই জুলাই আন্দোলন বা জুলাই আন্দোলনের যারা প্রাণ দিয়েছে, জুলাই আন্দোলনের যারা শহীদ বা জুলাই যোদ্ধা, তাদের প্রতি আবার অতিরিক্ত কিছু করতে যাওয়াটাও কি সেই জন আকাঙ্ক্ষাকে এটা তিক্ততা তৈরি করার ঝুঁকি তৈরি করবে কিনা? না, তাদের প্রতি অতিরিক্ত কিছু করছে এখনও তো তেমন কিছু ঘটে নাই। একটু বাজেট দেবে, একটা ফাউন্ডেশন করেছে। অতিরিক্তের মধ্যে যেটা আসছে, আমি প্রথমে বলছিলাম যে গণভবনকে জাদুঘর করবে বলছে, তখন আমি বলছিলাম লাইভ টিভি টক শো, ওটা কি কারো বাপের জায়গা? একটা সরকারি সম্পত্তি, সেখানে যাবে না। জাদুঘর যথেষ্ট আছে, আর জাদুঘরের প্রশ্ন নেই। আর এরা যেটা হওয়া উচিত কিনা মানে আমাদের, কারণ মানে মুক্তিযুদ্ধের যেভাবে নেগেটিভ ব্র্যান্ডিং হয়েছে, এই জুলাই আন্দোলনের মতো একটা মহৎ আন্দোলন বা এই যে প্রাণগুলো হয়েই গেল তো। কারণ এরা যেটা করছে যে প্রথম দিকে সচিবালয় ঢুকে গেল, পরীক্ষা লাগবে না, পাস। হাইকোর্টে ঢুকে যাবে, বিচারপতি বাদ। কেমন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি করলো, পাস। তিতুমির শুধু পাস করাই নিতে পারেনি। তো প্রত্যেকটা যদি আপনি মব জাস্টিস বা মব ইনজাস্টিসকে অ্যালাউ করেন, তাহলে হোয়ার লাইজ দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্ট কোথায় আছে? নাই তো। আমি প্রথম বলতাম এনজিওগ্রামের গভর্নমেন্ট, কতগুলো এনজিও আর গ্রামীণের গ্রাম। এখন তো এনজিওগ্রামের সাথে আবার বিদেশি আসছে, হায়ার করার লোক আসতেছে। তাহলে ভিতরে নজর কে দিবে? কাটছাট না পারতে গেলে তখন বলে যে আমি কমটুক দিয়ে করব। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা থেকে আসলে আমরা অনেক দূরে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।